একজন মানুষ, যার বিরুদ্ধে ছিল ডজনেরও বেশি অপ্রাপ্তবয়স্ক মেয়ের অভিযোগ, কিন্তু বরাবরই আইনের ফাঁক গলে থাকেন ধরাছোঁয়ার বাইরে। আজকের গল্প শুধু একজন বিকৃত ধন কুবেরের নয়, আজকের গল্প ক্ষমতা, রাজনীতি, টাকা আর ন্যায় বিচারের সাথে এক ভয়ঙ্কর খেলাকে নিয়ে। এটি জেফ্রি অ্যাপস্টিনের গল্প, আর হয়তো এটা এমন এক গল্প যার শেষ এখনো আমরা জানি না। মার্চ 2005, ফ্লোরিডার পাম বিচ এরিয়ায় একটি পরিবার তাদের 14 বছরের মেয়েকে নিয়ে থানায় উপস্থিত হয় একটি অভিযোগ দায়ের করতে। মেয়েটি পুলিশকে জানায় পাম বিচ হাই স্কুলের এক সহপাঠী তাকে একজন ধনী ব্যক্তির বাসায় একটি কাজের প্রস্তাব দেয়। কাজটি ছিল বডি ম্যাসাজের। মাত্র কয়েক ঘন্টার পরিশ্রমে মিলবে $200 থেকে $300। লোভনীয় অফারে সে রাজি হয়ে সেই বাসায় যায়, কিন্তু সেই ধনী ব্যক্তি কেবল একটি টাওয়াল পরে উপস্থিত হয় মেয়েটির সামনে, আর তাকেও নিজের পোশাক খুলতে বলে। পরবর্তীতে জোরপূর্বকভাবে তাকে শারীরিকভাবে হেনস্থা করে। পুলিশ অভিযোগের সূত্র ধরে মেয়েটির সেই সহপাঠীর কাছে যায়। তাকে জিজ্ঞেস করা হয় সে আর কোনো মেয়েকে চেনে কিনা যারা ইতোপূর্বে সেই বাড়িতে গিয়েছে। সেই মেয়েটি আরও 2জন মেয়ের নাম বলে। পুলিশ পৌঁছায় সেই 2জনের কাছে। তারা জানায় আরও 4 জনের নাম। এবারে পুলিশ সেই 4 জনের কাছে পৌঁছলে সামনে আসে আরও ভিকটিমদের নাম। কয়েক মাসের মধ্যেই পাম বিচ পুলিশ 35 জন কিশোরীর সন্ধান পায় যারা সেই একই বাড়িতে মাসাজ করতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছে, আর তাদের প্রত্যেকেরই জবানবন্দিতে উঠে এসেছে একটি নাম, জেফ্রি অ্যাপস্টিন। পাম বিচ পুলিশ ডিপার্টমেন্টের কাছে 35 জন ভিকটিমের তথ্য প্রমাণ এবং অভিযোগের তীর একজন ব্যক্তির বিরুদ্ধে। দেখা যায় প্রতিটি ভিকটিমেরই বয়স 18 বছরের নিচে। প্রতিটি মেয়েকেই যৌন নিপীড়ন করা হলেও তাদের পর্যাপ্ত ডলার দিত জেফ্রি অ্যাপস্টিন, এবং অন্য একজনকে এনে দিতে পারলে মিলত বাড়তি বোনাস। মূলত এইভাবেই পুরো পাম বিচ এরিয়াতে অসংখ্য কিশোরীদের যৌন নিপীড়ন করেছে এই একজন ব্যক্তি। সাল 2006, পাম বিচ পুলিশ ডিপার্টমেন্ট 35 জন ভিকটিমের তথ্য প্রমাণের ভিত্তিতে জেফ্রি অ্যাপস্টিনের বিরুদ্ধে একটি কেস দায়ের করে, কিন্তু এই কেসে অ্যাপস্টিনকে মাত্র $3000 জরিমানা করা হয়। কারণ জেফ্রি অ্যাপস্টিন ফ্লোরিডার অন্যতম ধনীদের একজন। এছাড়া অ্যাপস্টিনের এমন অনেক বন্ধু ছিল যারা প্রভাবশালী রাজনীতিবিদ, প্রযুক্তিবিদ কিংবা ধনী ব্যবসায়ী। পাম বিচ পুলিশ ডিপার্টমেন্টের একটি অংশ এত বড় অপরাধের বিপরীতে এই সামান্য জরিমানা কোনোভাবেই মেনে নিতে পারেননি। ফলে তারা নিজেরাই এফবিআইকে অনুরোধ করে এই কেসের দায়িত্ব নিয়ে এটিকে বিশদ অনুসন্ধানের। জুলাই 2006, এফবিআই জেফ্রি অ্যাপস্টিনের কেসটির গুরুত্ব অনুধাবন করে এটির তদন্তভার নেয়। এই কেসের নামকরণ করা হয় অপারেশন লিপ ইয়ার। চলে দীর্ঘ তদন্ত। প্রায় কয়েক মাস পর এফবিআই 53 পেজের একটি রিপোর্ট তৈরি করে, যেখানে কেবল ফ্লোরিডা নয়, খুঁজে পাওয়া যায় মেক্সিকো, কানাডার ভিকটিমদেরও, যারা জেফ্রি অ্যাপস্টিনের যৌন লালসার শিকার। এই রিপোর্ট প্রকাশ্যে এলে ব্যাপক হইচই পড়ে। আন্তর্জাতিক সেক্স ট্রাফিকিং অপরাধের তালিকায় নাম আসে জেফ্রি অ্যাপস্টিনের। 35 জন ভিকটিমের জবানবন্দি, যথাযথ তথ্য উপাত্ত এমনভাবে সাজানো ছিল যাতে জেফ্রি অ্যাপস্টিনের যাবজ্জীবন কারাদণ্ড প্রায় নিশ্চিত। কিন্তু এসব কিছুর পিছনে তখন চলছিল ক্ষমতার এক বিস্তর প্রভাব। মায়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকাস্টা অ্যাপস্টিনের উকিলের সাথে একটি গোপন চুক্তি করে। এই চুক্তি ছিল জেফ্রি অ্যাপস্টিনকে নিশ্চিত সাজার হাত থেকে বাঁচানোর, যেখানে অ্যাপস্টিনকে পতিতাদের সাথে জোরপূর্বক সম্পর্ক স্থাপনের 2টি ছোট অপরাধে অভিযুক্ত করা হয়, তার বড় বড় সব অপরাধ আড়াল করে। এমনকি এই পুরো কেসটিকে গণমাধ্যম থেকেও আড়াল করা হয়। আমেরিকার আইন অনুযায়ী ভিকটিমকে কেসের ফলাফল সম্পর্কে জানানোর নিয়ম থাকলেও জেফ্রি অ্যাপস্টিনের এই কেসের বেলায় ভিকটিম কিংবা গণমাধ্যম কেউই কিছুই জানতে পারল না।
30 জুন 2008 আদালতে আনা হয় জেফ্রি এপস্টিনকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এপস্টিন তার সেই দুটি পতিতাবৃত্তির অপরাধ স্বীকার করে। আদালত তাকে কেবল 18 মাসের সাজা দেয়, যেটি পরবর্তীতে আরও কমিয়ে কেবল 13 মাস করা হয়। এমনকি এ সময় এপস্টিনকে পাম বিচ জেলে একটি বিলাসবহুল কক্ষে রাখা হয় এবং সপ্তাহের 6 দিন 12 ঘন্টার জন্য অফিস করারও অনুমতি দেওয়া হয়। অর্থাৎ কেবল রাতে ঘুমানোর সময়ই তাকে জেলে কাটাতে হতো, বাকি সময়টা আর সবার মতোই সে স্বাভাবিকভাবে অফিস করত। এসব কিছুই হয় ক্ষমতা আর ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকবস্টার সাথে সেই গোপন চুক্তির মাধ্যমে, প্রকৃত বিচার ব্যবস্থাকে পাশ কাটিয়ে। জেল থেকে মুক্তির পর এপস্টিন তার পূর্বেকার বিলাসবহুল জীবন আবারও শুরু করে। এ সময় বিভিন্ন দাতব্য সংস্থায় ব্যাপক অনুদান দেয় এপস্টিন, যার মূল উদ্দেশ্য ছিল তার ইমেজকে পজিটিভভাবে উপস্থাপন করা। একসময় ব্যক্তিগত একটি দ্বীপও কিনে নেয় এপস্টিন এবং সেখানে বিভিন্ন পার্টির আয়োজন করে এপস্টিন, যেখানে দাওয়াত দেওয়া হতো তৎকালীন বিশ্বের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিদের। এসব পার্টিতে আমন্ত্রিত ক্ষমতাবানদের এপস্টিন উপহার দিত কিশোরী মেয়েদের, যাদের কাউকে ডলারের বিনিময়ে কাউকে কিডন্যাপ করে এই দ্বীপে নিয়ে আসা হতো। জেফ্রি এপস্টিনের বিলাসবহুল জীবন আর তার ক্ষমতা যখন সর্বোচ্চ চূড়ায়, ঠিক তখনই পৃথিবীর কোনো এক কোণে এমন একজন ছিল যিনি তখনও এপস্টিনকে নিয়ে বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। জুলি ক্নাইপ ব্রাউন একজন আমেরিকান অনুসন্ধানী সাংবাদিক, যিনি মায়ামি হেরাল্ড নামক একটি সংবাদ মাধ্যমে কাজ করতেন। 2009 সাল থেকে অত্যন্ত নিভৃতে জেফ্রি এপস্টিনের সকল অতীত ইতিহাস নিয়ে বিস্তর অনুসন্ধান চালিয়ে যান এই সাংবাদিক, আর দীর্ঘ 10 বছর ধরে চলে এই অনুসন্ধান। নভেম্বর 2018 সাংবাদিক জুলি ক্নাইপ ব্রাউন একে একে প্রকাশ করতে শুরু করেন তার দীর্ঘ গবেষণালব্ধ এপস্টিন রিপোর্ট। একটি দুটি নয়, একটি সিরিজ, যেখানে উঠে আসে এপস্টিনের সকল কুকর্ম, তার সেক্স ট্রাফিকিং, পিডোফাইল অধ্যায়। গণমাধ্যমগুলো এই রিপোর্ট প্রকাশ করা শুরু করলে জনগণ আওয়াজ তোলে এপস্টিনের সুষ্ঠু বিচারের। জুলি ক্নাইপ ব্রাউন 80 জন ভিকটিমের বক্তব্য নেয়, 8 জনের ইন্টারভিউ প্রকাশ করে। সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো সরকারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে এপস্টিনকে গ্রেফতারের। জুলাই 2019 অবশেষে জেফ্রি এপস্টিনকে আটক করে পুলিশ। এবারে সরাসরি তাকে সেক্স ট্রাফিকিংয়ের অপরাধে অভিযুক্ত করা হয়, যাতে 45 বছর পর্যন্ত তার সাজা হতে পারে। কিন্তু এই বিচার চলাকালীনই ঘটে এই ঘটনার সবচাইতে বড় মোড়। The disgraced financier Jeffrey Epstein is dead. 10 অগস্ট 2019 গ্রেফতারের ঠিক 1 মাসের মধ্যেই নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশন সেন্টার নামক জেলে আত্মহত্যা করে জেফ্রি এপস্টিন। জানা যায় এপস্টিন একটি বেডশিট দিয়ে ফাঁস তৈরি করে আত্মহত্যা করে। সেই রাতে জেলের কেবিনে একাই ছিল এপস্টিন, কিন্তু এই আত্মহত্যার ঘটনা আজ পর্যন্ত একটি বহুল বিতর্কিত বিষয়। ঠিক ওই দিনই জেলে কোনো চেক হয়নি, এমনকি পুরো জেলের সিসিটিভি ক্যামেরা চলমান থাকলেও পরবর্তীতে দেখা যায় কেবল এপস্টিনের কেবিনের সামনে ক্যামেরা কাজ করছিল না। এরপরই তৈরি হয় সন্দেহ তত্ত্ব। এপস্টিন কি সত্যি আত্মহত্যা করেছিল, নাকি সেই রাতে তাকে হত্যা করা হয়েছিল? যদি হত্যাই করা হয়ে থাকে, তবে কে করল আর কেন করল? জেফ্রি এপস্টিনের মৃত্যু হওয়ার পরেও আমেরিকার রাজনীতিতে তার নামটি ছিল বেশ প্রাসঙ্গিক। বিভিন্ন আলোচনায় এসেছিল এপস্টিন ফাইল মুক্তি দেওয়ার বিষয়টি। এপস্টিন ফাইল মূলত এফবিআই এর সেই সমস্ত গোয়েন্দা রিপোর্ট যা এপস্টিনকে নিয়ে অনুসন্ধান চলাকালে তার ইমেল, সিসিটিভি ফুটেজ, হার্ড ডিস্ক ইত্যাদি মাধ্যম থেকে সংগ্রহ করেছিল এফবিআই। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি ক্ষমতায় এলে এপস্টিন ফাইল মুক্ত করার ব্যবস্থা করবেন। Would you declassify the Epstein files? Yeah,
এর আগে একটি টুইট বার্তায় ট্রাম্প এমনটাও বলেছিল এপিস্টিনকে হত্যা করা হয়েছে, আর এই হত্যার সাথে জড়িত তার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। কারণ হিসেবে ট্রাম্প উল্লেখ করেছিল এপিস্টিন ডেমোক্রেটিক নেতা বিল ক্লিন্টন সম্পর্কে অনেক গোপন তথ্য জানত, আর এ কারণেই তাকে জেলে হত্যা করেছিল ডেমোক্রেটিক পার্টি। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলেও ডোনাল্ড ট্রাম্প এড়িয়ে যেতে থাকেন এপিস্টিন ফাইল মুক্তির বিষয়টি। সবাই অপেক্ষায় থাকে এপিস্টিন ফাইল মুক্তির, কিন্তু জুলাই 2025-এ আমেরিকার বিচার বিভাগ জানিয়ে দেয় তাদের কাছে এপিস্টিন ফাইল প্রকাশের মতো তেমন কোনো তথ্য নেই। এমনকি ট্রাম্পও জানিয়ে দেয় জীবিতদের নিয়ে তিনি কাজ করতে চান, কোনো মৃত মানুষকে নিয়ে এত আলোচনার কিছু নেই। ট্রাম্পের এমন দ্বিচারী স্বভাব আমেরিকান নাগরিকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে এপিস্টিন ফাইলের প্রতি। সামনে আসতে থাকে ট্রাম্প এবং এপিস্টিনের পুরনো ছবিগুলো। নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে দাবি করে ট্রাম্প এবং এপিস্টিন প্রায় 20 বছর ধরে পরিচিত ছিল, ফলে এপিস্টিন ফাইল প্রকাশ পেলে বিরোধী দল নয় বরং ট্রাম্পেরই অনেক গোপন তথ্য বের হতে পারে। আর তাই এবারে বিরোধী দলই জনমত তৈরি করতে থাকে এপিস্টিন ফাইল প্রকাশের বিষয়ে। নভেম্বর 2025 এপিস্টিন ফাইল প্রকাশের তীব্র চাপের ফলে ইউএস কংগ্রেস একটি বিল উত্থাপন করে। এই বিলে বলা হয় আমেরিকার সকল আইন প্রয়োগকারী সংস্থা এপিস্টিন সংক্রান্ত সকল নথি প্রকাশ করতে বাধ্য থাকবে। সংসদে এই বিল উত্থাপন করা হলে ব্যাপক ভোটে ফাইল মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ফলে ডোনাল্ড ট্রাম্প না চাইলেও এপিস্টিন ফাইল প্রকাশ মাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। 19 ডিসেম্বর 2025 আমেরিকার বিচার বিভাগ এপিস্টিন ফাইলের একটি সামান্য অংশ প্রকাশ করে, যেখানে অনেক তথ্যই মার্কার দিয়ে আড়াল করা ছিল। তবে এপিস্টিন ফাইল ব্যাপক আলোচনায় আসে যখন 30 জানুয়ারি 2026 তারিখে এপিস্টিন ফাইলের প্রায় অর্ধেক অংশ প্রকাশ পায়। প্রায় 35 লক্ষ পেজের এ ফাইলের সাথে প্রকাশ পায় 1,80,000 ছবি ও প্রায় 2,000 ভিডিও। এতে উঠে আসে পৃথিবীর ধনী আর ক্ষমতাবানদের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড। এসব ফাইলের অনেক তথ্য আড়াল করা হলেও মানুষের বুঝতে বাকি থাকে না বিল ক্লিন্টন তো বটেই, ডোনাল্ড ট্রাম্পের নোংরা অতীতই বরং বেশি এপিস্টিন ফাইলসে। প্রায় 1000 বার ডোনাল্ড ট্রাম্পের নামই উঠে এসেছে এপিস্টিন ফাইলের এই অর্ধেক অংশে। একটি ইমেইল অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এপিস্টিনের ব্যক্তিগত বিমানে প্রায় 8 বার ভ্রমণ করেছেন। এছাড়া 1999 সালের আগ পর্যন্ত ট্রাম্প এবং এপিস্টিন মিলে অনেক কিশোরীদের ধর্ষণ এবং নির্যাতনের তথ্য উঠে আসে এসব ফাইলে। অনেক নাম মার্কার দিয়ে ঢেকে দেওয়া হলেও মানুষের বুঝতে বাকি থাকে না এই কেলেঙ্কারির শিকড় অনেক গভীরে। এপিস্টিন ফাইলের বাকি অংশ হয়তো আরও ভয়ঙ্কর, আরও বিকৃত সব তথ্য নিয়ে অপেক্ষা করছে প্রকাশের। অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা, অনেক নাম হয়তো কখনোই প্রকাশ পাবে না। তবে থেকে যায় সবচাইতে বড় প্রশ্ন, জেফ্রি এপিস্টিন কি শুধু একজন ব্যক্তি ছিলেন নাকি ছিলেন একটি সিস্টেমের অংশ?